ওকে, তো প্রথমে আজকের ক্লাসের যে টপিকসগুলো ছিল সেগুলো আমরা জেনে নিলাম। এখন আমরা মূলত আজকে প্রজেক্ট ক্রিয়েট করা থেকে শুরু করব। সো আপনাদের এর আগে যেভাবে বললাম ঠিক সেভাবে আমরা ফোল্ডার ম্যানেজমেন্ট করব, যেহেতু আজকে ফোল্ডার ম্যানেজমেন্টের একটা ক্লাস আছে। তো এর আগের ক্লাসে দেখাইছি, আজকে ক্লাসও এরকম দেখাই দিলাম এবং আফটার ইফেক্টও দেখাইছি। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এইটা সুন্দর করে ফোল্ডারটা ম্যানেজ করবেন, না হলে কিন্তু আসলে বেশ ভালো রকমের একটা ঝামেলা আপনার কিন্তু প্রবাহিত হবে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় একই এলিমেন্ট থাকবে, তারপরে মিসিং হবে ফাইল, এই ধরনের ঝামেলা পোহাতে আমরা চাই না। আমরা চাই সুন্দর গোছানো কাজ করতে। সো প্রথমে হচ্ছে এরকম ভাবে ফোল্ডার করে নেবেন। ফোল্ডার করে নেওয়ার পরে আমরা হচ্ছে এরকম নিউ প্রজেক্টে যাব। সো সেভ করা, নিউ প্রজেক্ট তৈরি করা, এগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলছি। সো আমি হচ্ছে প্রিমিয়ার প্রো, পিআর প্রো সেকেন্ড ডে, সাপোজ তারিখ হচ্ছে আজকে 26/2/2024। সো দিয়ে দিলাম লোকেশন, ওই যে আমরা যেখানে লোকেশন আমাদের যেই থাকবে ক্রিয়েট করা সেই লোকেশনে আমরা দিয়ে দিচ্ছি। সো ভিডিও এডিটর ফাইল দিয়ে ওকে। সো আমাদের প্রজেক্ট তাহলে কি রেডি হয়ে গেল, তাই না? আচ্ছা, এটা আমার কাজ করা একটা ওয়ার্ক পেজ। আমি এইটাকে কি করব, রিসেট করে দিচ্ছি। সো আমরা নর্মালি এরকম পাবো। তো গত ক্লাসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, আজকে আবার একবার রিভিউ দিয়ে দিই। এটাকে সোর্স প্যানেল বলে, এটা প্রিভিউ প্যানেল বা প্রোগ্রাম প্যানেল, এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল, এটা হচ্ছে টুলস বার টুলস প্যানেল, এটা হচ্ছে টাইমলাইন, আর এটা হচ্ছে অডিও প্যানেল। সো এই আপাতত এতটুকুই। সো প্রথমে আমরা যেটা করব, আমরা আফটার ইফেক্টে যেভাবে কম্পোজিশন তৈরি করছি এখানে চাইলে আমরা সেভাবে সিকোয়েন্স তৈরি করতে পারি। তো সিকোয়েন্স আর কম্পোজিশনের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। পার্থক্যটা এই, আমরা আফটার ইফেক্টে আসলে ভিডিও নিয়ে কাজ করি না। আমরা ডিজাইন অথবা জেপিজি বা পিএনজি বা ইমেজ বা ফুটেজ বা যাই বলেন সেগুলো নিয়ে আমরা কি করি, কম্পোজিট করি, তাই না? একটা একটা ফ্রেম কম্পোজিট করে আমরা কি করি, অ্যানিমেশন তৈরি করি। বাট এইখানে আমাদের ভিডিও কিন্তু আগে থেকে রেকর্ড করা হয়, ফুটেজ থাকে, সেই ফুটেজের উপরে আমরা এডিট কাটসাট এগুলো করি। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে ভিডিওর ফুটেজ যখন রেকর্ড করেন সেই ফুটেজের ডাইমেনশন, টাইম রেট, বিট রেট, এফপিএস যা আছে সব ঠিক রেখে যদি চান সে ভিডিও নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি যদি চান এখানে সিকোয়েন্স তৈরি করতে পারেন। সো ফাইল থেকে আমরা সিকোয়েন্স তৈরি করার অপশন পাবো। তো এখানে আমরা নতুন সিকোয়েন্স আপাতত তৈরি মানে করতে বা করার জন্য অপশনটা যেটা আছে সেটা খোলা পাবো না। সো এটার জন্য আমাদের প্রজেক্ট প্যানেলে আমরা যদি যাই, যাওয়ার পরে একদম নিচের দিকে দেখতে পাবো। সো এই নিচের দিকে আসলে এখানে দেখবেন নিউ আইটেম, এই নিউ আইটেমে ক্লিক করে সিকোয়েন্স। এটা যদি না থাকে তাহলে পরে দেখবেন আশেপাশের এই প্যানেলটা ছোট আছে কিনা, এইভাবে থাকতে পারে, লাইক এইভাবে থাকতে পারে। সো এইভাবে বড় ছোট যদি থাকে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। সো ক্লিক করে সিকোয়েন্স। তো দেখেন ফটোশপে আমরা হচ্ছে ডকুমেন্ট সেটআপ করছি, আর্টবোর্ড সেটআপ করছি, ইলাস্ট্রেটরে, আফটার ইফেক্টে কম্পোজিশন, এইবার আমরা প্রিমিয়ার প্রোতে এসে সিকোয়েন্স সেটআপ করতেছি। তো সিকোয়েন্স সেটআপ বলতে আমাদের এখানে যে ভিডিও সিকোয়েন্স আছে সেগুলো আপনি এখানে বাই ডিফল্ট বা প্রিসেট আকারে পাবেন। যেমন অ্যারি ক্যামেরা আছে, অনেক দামি ক্যামেরা এগুলো। সো অ্যারি ক্যামেরার সেটিংগুলো এখানে আপনারা দেখতে পাবেন। এই যে অ্যারি ক্যামেরা সেটিং যেগুলো আছে, সো এগুলোর সেটিং এখানে দেখতে পাবেন। এবিসি সেটিং পাবেন এখানে, তারপর হচ্ছে ক্যাননের সেটিং পাবেন, ডিজিটাল ক্যামেরার সেটিং পাবেন, হ্যাঁ, এসএলআর যেটা। সো এখানে আসলে পূর্বে রেডি করা কিছু প্রিসেট পাবেন, এখান থেকে যে কোনো প্রিসেট আপনি নিয়ে কাজ করতে পারেন। তো আমরা মোটামুটি এই ডিবি পালের এই প্রিসেটটাই নিয়ে কাজ করি। ডিবি পাল 48 কিলো হার্জের এই প্রিসেটটা নিয়েই আমরা অনেক সময় কাজ করে থাকি। এখন কথা হচ্ছে তারপরও যদি আপনার মনে হয় যে আপনি ডিফারেন্ট প্রিসেট নিয়ে কাজ করবেন, কাজ করতে পারেন। তো এখান থেকে নিতে পারেন যে কোনোটা। তারপর যদি আপনি চান যে না আমি আমার মতো করে নিব, তাহলে এখান থেকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে এখানে দেখেন এডিটিং মোড আছে ডিবি পাল, এখানে আমরা যাব। এখানে যদি যাই, এখানে গিয়ে আমরা সিলেক্ট করব নরমালি, এই যে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা কাস্টমে চলে যাব। সো কাস্টমে গেলেই দেখবেন আপনারা এখানে নরমালি আপনি আপনার মতো এইরকম দিবেন, হ্যাঁ, নর্মাল মতো এগুলো দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে চেঞ্জ যা আছে নিজের মতো করে দিবেন। এই দেখেন ফ্রেম সাইজ আছে, দ্যাট মিন ফ্রেম সাইজটা হচ্ছে ডাইমেনশন, ওই যে 1080x720 সামথিং এরকম। তো এগুলো আপনারা এখান থেকে দিয়ে নিতে পারবেন। ঠিক আছে, দিয়ে জাস্ট ওকে করে দিবেন, চলে আসবে।
এই জাস্ট ওকে করে দেবো। এখানে যা আছে এডিটেবল, আর আপনি যদি চান আগের আগের যে প্রিসেট আছে সেখান থেকে ইউজ করবেন, ইটস ওকে। অথবা আপনারা যদি সরাসরি ভিডিও থেকে চান তাও করতে পারবেন। সো আপাতত এটা করে দিচ্ছি, তাহলে ভিডিও থেকে ওই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এখানে র্যান্ডমলি একটা মুড বা একটা হচ্ছে কাস্টম সেটিং বা র্যান্ডমলি একটা সেটিং নিয়ে জাস্ট ওকে করে দিলাম। সো আমার একটা সিকোয়েন্স চলে আসছে। তো এখন যদি আমাদের স্টোরি বলেন অথবা হচ্ছে রিলস বলেন, টিকটকের ফ্রেম মাপ বা মিজার বলেন, যাই বলেন, ওই রকম যদি আমরা হচ্ছে ডাইমেনশন নিতে চাই, তাহলে কিন্তু আমাদের নর্মালি যেটা করতে হবে, সিকোয়েন্সে গিয়ে ডাইমেনশনটা আমাদের ঠিক করে নিতে হবে। সো সিকোয়েন্সে আসেন, এখন কিন্তু সিকোয়েন্স সেটিং করতে পারবেন, এই যে আগের মতো আবার এখন সেটিং বা রিসেটিং করতে পারবো, ঠিক আছে? তো এরকম করে নেবেন। এইটা গেল আমাদের সিকোয়েন্স সেটিং। আর ফ্রেম রেট, এগুলো নিয়ে আমরা অলরেডি অনেক কথা বলছি। ফ্রেম রেট কি এখন এটা না জানলে আমাদের লজ্জা হবে। সো এটা আমরা জানি, এগুলো নিয়ে আর কথা বলবো না। সো প্রথমে আমি এখান থেকে ছোট্ট একটা কাজ করতেছি। আমরা যেই ওয়েবসাইটগুলো আমরা জানলাম গত ক্লাসে, সেই ওয়েবসাইটগুলো থেকে আমরা কি করব, একটা ভিডিও ডাউনলোড করার চেষ্টা করতেছি। তো pixels.com এ যাচ্ছে, এখান থেকে ভিডিওতে আসতেছি। সো ভিডিওতে আসলাম, এখান থেকে আমরা সার্চ দিচ্ছি, ধরেন বাংলাদেশ লিখে সার্চ দিলাম, বাংলাদেশ সার্চ ছিল, সো বাংলাদেশ আছে। তো এখান থেকে ধরেন আমরা একটা ভিডিও নিব। এখন সাপোজ একটা ভিডিও আমরা নেওয়ার চেষ্টা করতেছি। সো বিজি রোড ইন ইন্ডিয়া আছে, এটা ইন্ডিয়া ঢাকার মতো দেখতে, এনিওয়ে বাংলাদেশের মতোই দেখতে লাগতেছে। সো চলুক, ফেরি কুমিল্লা। সো এটা তো আর বাংলাদেশের বাইরে হবে না, পসিবিলিটি নাই। সো এইটাকে আমরা, এই যে দেখেন এখানে বিভিন্ন রকমের সাইজ আছে, ডাইমেনশন আছে, সেখান থেকে যে কোনো সাইজ আপনারা ডাউনলোড করতে পারেন। সো আমি এখান থেকে ধরেন এইচডি কোয়ালিটির একটা সাইজ ডাউনলোড করলাম। সো এইচডি কোয়ালিটির সাইজটা ডাউনলোড করলাম হচ্ছে, আর এখান থেকে ধরেন সাপোজ এখান থেকে আমরা ফুল এইচডি একটা সাইজ নিচ্ছি। সো ডাউনলোড দিলাম, ওকে। সো এখন আমরা ওই যে ভিডিও দুইটা আমরা ডাউনলোড করলাম, সেই ভিডিও দুইটা আমরা নিয়ে আসতেছি, ইম্পোর্ট করতেছি। সো ইম্পোর্ট করার জন্য এরকম সিলেক্ট করে যা ড্র্যাগ করে এসে যদি এখানে ছেড়ে দিই, তাহলে চলে আসবে। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু আপনি চাইলে ফোল্ডারও আপনি নিতে পারবেন। সো এইরকম ডাবল ক্লিক করে সরাসরি যদি কোনো ফোল্ডার নিয়ে আসেন, তাহলে ফোল্ডারটাই এখানে চলে আসবে। যে ফোল্ডারের মধ্যে যা যা আছে ওকে করলেই চলে আসবে, ঠিক আছে, যা যা আছে। তো এখন কথা হচ্ছে, আপনি যদি চান যে ফোল্ডার করে আপনি রাখবেন এখানে, যেমন ভিডিওগুলো একটা ফোল্ডার রাখবেন, অডিওগুলো একটা ফোল্ডারে কাজ করার জন্য সুবিধা হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে এই যে ছোট যেই নিউ আইটেম থেকে আমরা যেই সিকোয়েন্স তৈরি করলাম, সেটার পাশেই দেখেন নিউ বিন আছে, ক্লিক করবেন, এই যে বিন হয়ে গেছে। এখন এটাকে আমি যদি লিখে রাখি যে ভিডিও, সো ভিডিও, এখন এই ভিডিও ফোল্ডারে যদি আমি এই সবগুলো ভিডিও একটার মধ্যে রেখে দেই, তাহলে ওই যে আমাদের ফটোশপের মতো যে গ্রুপ হলো, সেই গ্রুপটার মতোই, দেখেছেন? আচ্ছা, যেই কথায় ছিলাম, এখন হচ্ছে আমার সিকোয়েন্স আগে যেটা ছিল সেটায় সেটার যে মাপজোপ ছিল, সেই মাপজোপের সাথে আমি যে ভিডিওগুলো নিয়ে আসলাম সেটার কোনো মাপজোপ ঠিক আছে কিনা বা মিলতেছে কিনা। সো এটা দেখার জন্য আমরা এই প্যানেলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে টিল্ট বাটন, ওই যে বাটনটা আগে যেভাবে আফটার ইফেক্টে প্রেস করতাম, সেভাবে ক্লিক করে দেখেন, এখানে খেয়াল করেন আমার সিকোয়েন্সের ফ্রেম রেট হচ্ছে 25 fps, মিডিয়া এন্ড হচ্ছে এখানে দেওয়া আছে 23 ঘন্টা, মানে এটা আনলিমিটেড যেহেতু সিকোয়েন্স। ডাইমেনশন দেখেন 720 বাই 576, 48 কিলো হার্জ হচ্ছে, 48,000 হার্জ হচ্ছে স্টেরিও অডিও ইনফরমেশন। বাট আমি যে দুইটা ভিডিও নামাইলাম, দুইটার ফ্রেম রেট দেখেন 29.97, দ্যাট মিনস আমার ফ্রেম রেটের সাথে মিল নেই। তারপর মিডিয়া টাইমলাইনও মিল থাকবে না, এটাই স্বাভাবিক। তারপর হচ্ছে ডিউরেশনও মিল থাকবে না, এটাই স্বাভাবিক। তারপর হচ্ছে আমার ডাইমেনশন দেখেন 1920 বাই 1080, যেটা আমরা ওই যে ডাউনলোড তো দেখেই করছি, আর একটা 1280 বাই 720। তা এখন এই যে আমার যে হচ্ছে ভিন্নতা আসলো, এখন আমি যদি চাই যে সবগুলো ভিডিও কি করব, একটা সিকোয়েন্সে রাখবো, তাহলে এই যে সিকোয়েন্সটা যেটা আছে, এরকম একটা কাস্টম সিকোয়েন্স তৈরি করে সেটার মধ্যে জাস্ট ভিডিওটা এইভাবে ধরে এনে ফেলে দিব, এই যেভাবে ফেলে দেবো। তো ফেলে দেওয়ার সময় এটা বলবে
যে আপনি যেই সিকোয়েন্সটা রেডি করছেন সেটা এই ভিডিওর সাথে মিলতেছে না। তো না মিললেও আমি যদি চাই যে না এটার উপরেই কাজ করব, তাহলে কিপ এক্সিস্টেন্স সেটিং। আর যদি না চাই যে না আমি যে ভিডিওতে কাজ করব সেই ভিডিওর ডাইমেনশন যা যা আছে তাই থাকবে, তাহলে চেঞ্জ সিকোয়েন্স সেটিং। তো এইভাবেই আসলে ম্যাক্সিমাম সময় কাজ করা হয়, কারণ আপনি যখন ভিডিও ফুটেজ কালেক্ট করবেন বা ভিডিও ফুটেজ ক্যাপচার করবেন তখন কিন্তু আপনি জানেন যে আপনার ডাইমেনশন কত হবে, কত থাকবে, তখন সব ভিডিওগুলো একই ফ্রেমে থাকবে। ঠিক আছে, তো আবার দেখেন আমি যদি এটাকে নিয়ে আসি, এটা চলে আসলো। তারপর ধরেন আচ্ছা, সো দুইটার মধ্যে এখন চলে আসলো দুইটা। একটার মধ্যে আমাদের যেহেতু সিকোয়েন্সের সাথে মিললো না, সো আমি যেহেতু এটার সাথে ফিট করে দিলাম, বাস দুইটা অ্যাডজাস্ট হয়ে গেল। তো ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল বুঝলে, আর যদি না বুঝি তাইলে পরে কিন্তু এটা খুবই জটিল হয়ে যাবে। তো এই হচ্ছে সিকোয়েন্স। আপনি যদি চান সিকোয়েন্স বানিয়ে নিয়ে কাজ করতে পারবেন, যদি চান ভিডিওর মধ্যে যেই ডাইমেনশন যা আছে সেটাই সিকোয়েন্স হয়ে যাক, তাহলে সেটাও করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সের বিষয়। তো এখন আমরা নর্মালি ফুটেজগুলো এখানে আনবো যেভাবে সেটা দেখি। এইভাবে আনি না আমরা। প্রথম হচ্ছে আমি যেই ফুটেজে কাজ করব সেই ফুটেজটাকে ডাবল ক্লিক করব। সো ফুটেজটার যেই আইকন আছে সেই আইকনের উপরে ডাবল ক্লিক করলে আমাদের সোর্স প্যানেলে আমরা ফুটেজটা দেখতে পাবো। সো এটা আমরা কেন করব? সোর্স প্যানেল থেকে এভাবে যদি আনি তাহলে সুবিধা কি? নাম্বার ওয়ান, আমরা শুধু ভিডিও চাইতে পারি, শুধু অডিও চাইতে পারি, অথবা কোনো ভিডিওর একটা নির্দিষ্ট অংশ চাইতে পারি। এখন পুরো ভিডিওটা এনে আবার কাটাকাটি করো, অডিওটা ডিলিট করো, তো এত ঝামেলা না গিয়ে যখন আনতেছি বা প্লেস করতেছি তখনই যদি এটা ঠিকঠাক মতো আনা যায় তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায়, অনেকটা ইজি হয়ে যায় এবং জায়গাটাও অনেক কম হয়। অথবা আপনার নির্দিষ্ট একটা জায়গা থাকতে পারে, গ্যাপ থাকতে পারে 5 সেকেন্ড, সেই 5 সেকেন্ডে একটা গ্যাপ, নির্দিষ্ট পরিমাণ গ্যাপকে টার্গেট করে সেই অতটুকুই ফুটেজ আনা যায়। যেমন এই যে এখানে টাইমলাইনটা যদি আমি ডানে বামে মুভ করি, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি কোথা থেকে কোথায় হচ্ছে। তারপর আবার ডাবল ক্লিক করে আরেকটা নিলাম, সেই যে কোথা থেকে কোথায় হচ্ছে। সো আমি চাচ্ছি ধরেন এই যে রিক্সাটা যেখান থেকে গেল সেখান থেকে আমার ফুটেজটা আসবে। তো এইখানে আমি আমার সিটিআই যেটা আছে সেটা রেখে এখানে দেখেন ইন আউট পয়েন্ট আছে, মার্ক ইন ক্লিক করব। সো মার্ক ইন হলো, কতটুকু চাই? এতটুকু চাই, তাহলে আবার মার্ক আউট। তো এইভাবে এইখান থেকে মার্ক ইন আর আউট করে আমি নির্দিষ্ট একটা পরিমাণ জায়গা প্রথমে সিলেক্ট করতে পারি। এখন মার্ক ইন আর আউট যদি না থাকে তাহলে এই প্লাস আইকনে ক্লিক করলে দেখবেন এরকম অনেকগুলো অপশন আছে, এখান থেকে জাস্ট ক্লিক করে নিয়ে আসবেন, এই অ্যাড হয়ে যাবে। সো এখন আমি ভিডিওটা এতটুকু লেন্থ সিলেক্ট করলাম। সো আমি চাচ্ছি যে লেন্থটা আছে এই লেন্থটার কতটুকু চাচ্ছি, এই লেন্থটা চাচ্ছি, কিন্তু কি চাচ্ছি, ভিডিও চাচ্ছি নাকি অডিও চাচ্ছি? সো যদি ভিডিও চাই তাহলে এখানে দেখেন ভিডিওর মতো একটা আইকন আছে, হাত চলে আসে নিলেই একটা অডিওর মতো আইকন আছে। সো যদি দুইটাই চাই অডিও ভিডিও, তাহলে শুধু ভিডিওটাকে এইভাবে ধরে এনে ফেলে দিব, তাহলে দুইটাই চলে আসবে। হ্যাঁ, দেখেন দুইটাই চলে আসছে, সাউন্ড আর অডিও দুইটা, এই সাউন্ড আর ভিডিও। আর যদি মনে হয় না আমি জাস্ট ভিডিও চাচ্ছি, তাহলে শুধু আইকনটাকে ধরে ভিডিও ট্র্যাকে নিয়ে আসবো। এখন ভিডিও ট্র্যাক ছাড়া যদি আমরা অডিও ট্র্যাকে ধরে নিয়ে আসি তাহলে কিন্তু অডিও ট্র্যাকে ভিডিওটা আসবে না, এটা কিন্তু বুঝতে হবে। নিজে এখানে ডিনোট করা আছে এ ফর অডিও, বি ফর ভিডিও। তো ঠিক এইভাবে যদি আমি অডিও আনতে চাই, এখন অডিও নিয়ে আসতে পারবো, অডিও ট্র্যাকে চলে আসলো। কি করব? সো তাহলে এইভাবে আমরা অডিও আর ভিডিও আমরা ট্র্যাকে এনে ফেলতে পারি। সো ট্র্যাক যদি লাগে রাইট ক্লিক করেন, অ্যাড ট্র্যাক করেন, বিষয়টা সিম্পল, তাই না? সো এইভাবে আমরা ভিডিও তাহলে এনে প্লেস করতে পারবো। সো তাহলে এখন পর্যন্ত আমরা যা যা আমরা দেখলাম, বুঝলাম, শুনলাম, সেখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা?
সো আমরা সিকোয়েন্সের বিষয়টা আরেকবার রিভিউ দিই। সিকোয়েন্স হচ্ছে কাইন্ড অফ, আপনি যদি ইলাস্ট্রেটরের কথা বলেন, এই ধরেন আমি ইলাস্ট্রেটর ওপেন করতেছি, এটা দিয়ে যদি আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই, শব্দটা হয়তোবা নতুন সিকোয়েন্স, কিন্তু কাজটা বা প্রসেসটা আগের মতোই, সেখানে নতুনত্ব তেমন কিছু নাই শব্দ ছাড়া। যেমন আমি ইলাস্ট্রেটর নিলাম, সো আমি এখন একটা পেজ তৈরি করতে পারি। সেটা এমন হতে পারে যে নিউয়ে গিয়ে তাদের মতো পেজ আছে, তাদের দেওয়া প্রিসেট সেখান থেকেও নিতে পারি, আবার আমি কাস্টম করেও দিতে পারি। সেই ক্ষেত্রে কাস্টম আমার নিজের মতো। আবার আমি একটা ছবি নিয়ে আসতে পারি, এই ছবিতে যা যা আছে তার মতো করেও একটা পেজ আমি তৈরি করতে পারি। এই যে ছবির সাইজ অনুযায়ী আমি একটা পেজ তৈরি করে নিতে পারি। তো দ্যাট ইজ সিকোয়েন্স। এটাই আসলে সিকোয়েন্স। সো সিকোয়েন্সের বিষয়টা হচ্ছে ভিডিওর সাথে যায় বলে নামটা সিকোয়েন্স আকারে আছে। সো এখানে নিউ আইটেমে যাবেন, সিকোয়েন্স রেডি করবেন। তো এখানে যদি আপনি চান যে না আমি এখানে যে কোনো একটা প্রিসেট নিয়ে কাজ করব, এই প্রিসেটের মধ্যে যা মেকানিজম আছে, যা সেটআপ আছে, সেটিং আছে, সেটার উপরে আমি আমার একটা ভিডিওকে সেট করাবো, অথবা আমি নিজের মতো করে সেট করে নিব। যাব সেটিংয়ে, আসবো কাস্টমে, তাহলে এখানে আমি নিজের মতো করে সেট করতে পারবো। অথবা আমার যদি মনে হয় যে না আমি আমার ভিডিও নিয়ে কাজ করব, সো আমি কি করব, ভিডিও নিয়ে আসব। তো আমার ভিডিও আমি নিয়ে আসতেছি, এই আমি ভিডিও কি করলাম, ইম্পোর্ট করলাম। এখন আমার ভিডিওর সাইজ কোনটা কত, সেই সাইজের মতো করে যদি আমি চাই, তাহলে সাইজটাকে মানে ভিডিওটাকে ধরে টাইমলাইনে ফেলে দিব। এই ভিডিও চলে আসছে, আর ভিডিওর মতো করে একটা কি হয়েছে, সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো ভিডিওর মতো করে একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। সো এই সিকোয়েন্সটা আমরা কি করব, এখন আমি এই সিকোয়েন্সটাকে মেইন ফোকাস ধরে এইটার উপরে চাইলে সবগুলো ভিডিওকে ফিট করে নিতে পারি। সো আমি আরো একবার দেখাচ্ছি কেন ফিট করব, এটা ফিট করার প্রয়োজনীয়তা কেন আসতে পারে। যেমন এই দেখেন আমার ভিডিও হচ্ছে দুইটার সাইজ দুই রকমের, একটা 1920 বাই একটা 1080, আর একটা 1280 বাই 720। এখন আমি যদি বড়টার সাইজ নেই, যেমন বড়টা দিয়ে আমি কি করলাম, সিকোয়েন্স তৈরি করলাম, তাহলে 1920 বড়। এখন সেটার উপরে যদি আমি আর একটা ভিডিও আনি যেটার সাইজ ছোট, এখন সেই ভিডিওটা কিন্তু এরকম ছোট আকারে আসবে, এই যে এরকম ছোট আকারে। তো সেই ছোটটাকে রাইট ক্লিক করে আমরা এখান থেকে কি করব, স্কেল টু ফ্রেম সাইজ, তাহলে এটা আমার স্ক্রিনের সাথে ফিট হয়ে গেল। এটা আমরা বলতেছি ফিট টু কম বা ফিট টু স্ক্রিন। তো তাহলে আপনার যেই ভিডিও সাইজ ছোট থাকুক আর বড় থাকুক, এইভাবে রাইট ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজে ক্লিক করে দিলেই এটা কি হয়ে যাবে, যে অরিজিনাল আপনার সিকোয়েন্স থাকবে সেই সিকোয়েন্সের ডাইমেনশনের সাথে ফিট হয়ে যাবে। এটা হতে পারে বড় সাইজ, যেমন আমি ছোট দিয়ে করলাম, এটা হতে পারে বড় সাইজ, বড়টাও ছোট সাথে অ্যাডজাস্ট করে দেবে। তো তাহলে এইভাবে আপনি কাজ করতে পারেন। এখন আমরা এডিটে যাব। সো এডিটে যাওয়ার আগে প্রথমে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে, যেহেতু আমরা সাউন্ড ছাড়া এইভাবে ভিডিও সাউন্ড সহ ভিডিও নিয়ে আসতে পারি, ডাবল ক্লিক করে সোর্স প্যানেল থেকে সাউন্ড সহ নিয়ে আসতে পারি, সাউন্ড ছাড়াও নিয়ে আসতে পারি, যেভাবে চাই পারি। তো এই যে আনলাম, আনার পরে এখন আমার প্রয়োজন হবে ভিডিওর সাউন্ডটা ছাড়া আমি কাটাকাটি করব। সেই ক্ষেত্রে আমরা এটাকে রাইট ক্লিক করে এখান থেকে আনলিঙ্ক করে দেব। সো আনলিঙ্ক করে এখন আমরা চাইলে এটাকে ডিলিট করতে পারি বা আলাদা রেখে দিতে পারি, অথবা আমরা যদি চাই অল্টার ধরে যে কোনো একটা ট্র্যাকে ক্লিক করব, তাহলে শুধু ওইটাই সিলেক্ট হবে। আর যদি এমনিতে সিলেক্ট করি তাহলে দুইটা লিঙ্ক আকারে থাকে, তো লিঙ্কটা খুলতে হয়। একটা অল্টার ধরে ক্লিক করলে সিঙ্গেল একটা হয়, তো ডিলিট করে দিলে ওইটাই ডিলিট হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে টুলস প্যানেলে। সো টুলস প্যানেলের মধ্যে প্রথম যে টুলসটা আছে এটাকে সিলেকশন টুলস বলে। এই সিলেকশন টুলসের কাজ হচ্ছে যে কোনো ট্র্যাকে যে কোনো ফুটেজ সিলেক্ট বা মুভ করার কাজ, সিম্পল, আর কোনো কাজ নাই এটার। তারপরে যে টুলস আছে এটা গ্রুপ টুল, ক্লিক করলে বের হবে। এটার মধ্যে দুইটা টুলস আছে, একটা হচ্ছে ট্র্যাক সিলেক্ট, একটা হচ্ছে ফরওয়ার্ড আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড। এই টুলসটাই কি ট্র্যাক সিলেক্ট, বাট একটা ট্র্যাক করে কি ফরওয়ার্ডে কাজ করে, একটা ব্যাকওয়ার্ডে।
কিভাবে কাজ করতে পারে চলেন দেখি। ধরুন আমার ফুটেজ এখানে দুইটা, সো তাহলে আমি সহজেই এটাকে এইভাবে টানতে পারি, এটাকে এখানে টানতে পারি সহজেই। কিন্তু যদি এমন মনে হয় যে আমার ফুটেজ এখানে অসংখ্য, এই যে অসংখ্য ফুটেজ এমন যদি মনে হয়, এই দেখেন এখন কিন্তু আমি এটাকে অসংখ্য ফুটেজে কনভার্ট করে নিলাম, মানে কেটে কেটে। তো এখন আমার যদি মনে হয় যে আমি চাচ্ছি এখানে যে কোনো একটা ফুটেজকে একটু ডানের দিকে টানতে, কিন্তু ডানে তো টানতে পারতেছি, কিন্তু টানলে পরে ওই যে ফুটেজগুলোর মধ্যে চলে যায়। তাহলে আমি কি করব, এই সবগুলোকে সিলেক্ট করব সিলেকশন টুল দিয়ে, তারপরে মুভ করব। সহজ। কিন্তু এটা তো এত অল্প ফুটেজ বলে সহজ, যখন মনে হবে হাজার হাজার ফুটেজ আছে তখন, বা উপরের ট্র্যাকে থাকবে, নিচের ট্র্যাকে থাকবে, তখন এই তখন কথাটার সলিউশন দিবে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। তার মানে সিলেক্ট করব যেই ফুটেজটাকে, সেই ফুটেজের সামনের সব কিছু সিলেক্ট হবে। যেমন আমি এখানে ক্লিক করতেছি, তাহলে এই ফুটেজটা সহ সামনের যতগুলো আছে সব সিলেক্ট হলো। এখন আমি মুভ করলে সব একসাথে মুভ করব। এখন এটা যদি জাহান্নামেও থাকে, এই ফুটেজ জাহান্নাম থেকেও সিলেক্ট করবে। যেমন এই ধরেন উপরে আছে, এই ধরেন এইখানে আছে। সো এখন আবার যাই ট্র্যাক ফরওয়ার্ডে। সো সিলেক্ট করার সাথে সাথে দেখেন উপরে নিচে যতগুলো ট্র্যাক আছে সব সিলেক্ট করে নিছে। তো এখন আমি যদি মুভ করি তাহলে সামনে যা আছে সব মুভ হবে। ঠিক এটার বিপরীত কাজ করে ব্যাকওয়ার্ড। তার মানে আমি যদি এই পাশেরটাই ক্লিক করি তাহলে এই পাশেরটার পিছনে যে ফুটেজগুলো আছে সিলেক্ট হবে। তাহলে এই টুলসটা কি করলো, সিলেক্টের কাজ করলো, বাট যেটা সিলেক্ট করব সেটার সামনে অথবা পিছনের গুলো যে কোনো একটাকে সিলেক্ট করার সুবিধা দিচ্ছে এটা। এটা হচ্ছে ট্র্যাক ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। তার মানে আমার এখন কিন্তু যত ফুটেজ থাকুক কোনো সমস্যা নেই এটাকে সিলেক্ট করার জন্য। আচ্ছা, তারপরে টুলস যেটা আছে সেই টুলসটার নাম হচ্ছে রিপল এডিট, রিপল টুলস। সো রিপল কি করে এটা নরমালি বোঝার জন্য আমাদের ছোট একটা কাজ করতে হবে, কেটে কুটে আলাদা করতে হবে। সো আমি এটাকে কেটে একটু আলাদা করতেছি, এই ধরনের কয়েকটা টুকরা করতেছি। এখন রিপল কি করে, রিপল যখন আমরা ট্রিমের কাজ করব, সাপোজ এই ফুটেজটা আছে, এই ফুটেজটাকে আমরা সিলেকশন টুলসে গেলে এটার দুইটার কিনারায় বা একদম শেষের যেই ফুটেজের বর্ডার আছে সেখানে যদি আসি তাহলে দেখবেন একটা আইকন চলে আসে। এই আইকনটার মাধ্যমে এই ফুটেজটাকে আমরা ডানে বামে টেনে একটু ছোট করতে পারি, যেটাকে বলা হয় ট্রিম, মানে অনেকখানি ফুটেজ থেকে একটু ছাঁটাই করে নেওয়া। কিন্তু যেই ফুটেজটা আমি ছাঁটাই করলাম সেই ফুটেজটার আশেপাশের জায়গা তো তাহলে কি হয়ে গেল, গ্যাপ হয়ে গেল। এখন এই গ্যাপটাকে বলা হয় রিপেল বা রিপল। তো এই রিপলটাকে আমরা আবার কি করি, এইভাবে সিলেক্ট করি, কিবোর্ড থেকে ডিলিট করি, অথবা মাউসে রাইট ক্লিক করে এখান থেকে যে রিপল ডিলিট করি। তো তাহলে কি হচ্ছে, প্রথমে আমরা ট্রিম করতেছি, তারপর আবার রিপেল ডিলিট করতেছি, দুইটা কাজ করতেছি। কিন্তু এই কাজটাই এই টুলসটা দিয়ে যদি করি তাহলে আর প্যারা হয় না। এটা কি করে, একই সাথে ট্রিম এবং রিপেল দুইটা ডিলিট করে, একই সাথে রিপেল করে, মানে ট্রিম করে এবং রিপেল করে। যেমন আমি এই ফুটেজটাকে ছোট করব এই পাশ থেকে, তাহলে আমি এরকম টেনে ছোট করতেছি, বাট দেখেন এটা মাঝখানে যে গ্যাপ হওয়ার কথা সেই গ্যাপটা আর হলো না, দুইটাকে কি করে দিল, অ্যাডজাস্ট করে দিল। এটাই হচ্ছে এই টুলসের কাজ। এরপর হচ্ছে রোল। রোল মানে মোড়ানো, এটার কাজ কি হতে পারে একটু দেখি জুম করে। সো আমি ফুটেজগুলোকে কেটে কেটে একটুখানি অ্যাডজাস্ট করে নিচ্ছি এরকম। সো এটা রিপেল ডিলিট করে নিলাম, আর যে বাকি ফুটেজগুলো আছে ধরেন আমি এখান থেকে একটু অ্যাডজাস্ট করে এইভাবে নিচ্ছি সবগুলাই। সো এরকম আমি কিছু ফুটেজ অ্যাডজাস্ট করে নিলাম।
এখন আমার প্রয়োজন হতে পারে এডিটের ক্ষেত্রে, আমি গেলাম এই ফুটেজটায়। সো এই ফুটেজটা আমি টান দিলাম। সো খেয়াল করেন আমার এই ফুটেজটা কি হলো, বড় হলো, আর এই ফুটেজটা কি হলো, ছোট হলো। ও কি করলো, নিজের মতো করে অ্যাডজাস্ট করে দিল, মানে জায়গা নষ্ট করেন। অনেকটা দেখতে মনে হতে পারে যে রিপল কি বলে, রিপল এডিটের মতো না, রিপল এডিটের মতো না। কেন না, দেখেন রিপল এডিটে যেটা করে, আমি যদি এইটাকে বাড়াই, রিপল এডিট দিয়ে এটাকে যদি বাড়াই, তো এটা কিন্তু বাড়লো, কিন্তু পরের যে ফুটেজটা আছে বা আগের যে ফুটেজটা আছে সেটার কিন্তু কোনো ইফেক্ট পরে না, হয় নাই, সেটার সাইজ যা ছিল তাই আছে। তার মানে এটা করলে কি হচ্ছে, আমার ডিউরেশন বাড়তেছে। কিন্তু আপনার এমন হতে পারে যে আমার ডিউরেশন যা আছে তাই থাকবে, তো ওই ফুটেজটা একটু বেশি হয়ে গেছে, ওই ফুটেজটা আমি কমাবো, কিন্তু এই ফুটেজটা বাড়াবো। তাহলে একবার কমাও একবার বাড়াও, দুই কাজ। এই দুই কাজ না করে আমি কি করতে পারি, রোলিং এডিটের কাজটা করতে পারি। সো তাহলে এই ফুটেজটা আমি যদি বাড়াই, বা এই ফুটেজটা আমি যদি বাড়াই, তাহলে এই ফুটেজের পরবর্তী যে ফুটেজটা আছে সেটা কিন্তু কমে গেল, বাট টাইম লাইন কিন্তু বাড়লো না। টাইম লাইন যা আছে তাই, তার মধ্যে দুইটা রোল করলো, মানে একটা আরেকটার মধ্যে মোড়ানো অবস্থায় গেল, রোল। এটা হচ্ছে রোল এডিট। তারপরটা যেটা আছে এটাকে বলা হয় রেট স্ট্রেচ। সো রেট স্ট্রেচ টুলটা হচ্ছে, আমরা স্লো মোশন বা ফাস্ট মোশনের যদি কাজ করতে চাই, যেমন এইটা আছে, এটা আমরা যদি দেখি নর্মাল গতানুগতিক, বাস নর্মাল ইফেক্ট, কিন্তু আমরা চাচ্ছি এটাকে কি করতে, অনেক ফাস্ট করতে। তাহলে এখন যে ডিউরেশন আছে সেই ডিউরেশনের চাইতে ডিউরেশন কমলে ফাস্ট হবে, ফুটেজ সেম থাকবে ডিউরেশন কমবে, তাহলে ফাস্ট হবে। তো এই কাজটা আমরা এইখান থেকে রেট স্ট্রেচ টুলসটা দিয়ে করতে পারি। সো এটাকে ধরে আমরা যদি বামের দিকে নিয়ে আসি, সো বামের দিকে চলে আসলো, খেয়াল করবেন। এখন এই দেখেন প্লে দিলাম, কত ফাস্ট, দেখছেন কত ফাস্ট। আবার যদি স্লো দেই, আবার যদি ডানের দিকে টান দিই, তো ডানের দিকে যাবে না। এই না যাওয়ার কারণটা হচ্ছে কারণ ডানে যে বাড়বে সেই জায়গাটা নাই। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে ট্র্যাক ফরওয়ার্ড টুলসটা ইউজ করব। তো ট্র্যাক ফরওয়ার্ড টুলসটা ইউজ করে আমরা একটু গ্যাপ করে নিলাম, জায়গা করে নিলাম। এখন আর প্রেস করব, শর্টকাট দিব। এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিন্তু টুলসের ব্যবহার খুব বেশি হয় না, তবে এর শর্টকাট প্রচুর ব্যবহার হয়। এই যে ছোট ছোট টুলসগুলোর কাজ, এগুলো শর্টকাট ব্যবহার না করলে কিন্তু অনেক টাইম লাগে। আর প্রেস করবেন, সিলেক্ট করবেন, ডানের দিকে বাড়িয়ে দিচ্ছি। সো নাও দেখেন যা ছিল তার চাইতে কি হলো, স্লো হলো। ওকে, এটা হচ্ছে রিপল এই রেট স্ট্রেস টুলসের কাজ। এরপরে যে মহাশয় আছে, এই মহাশয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস। এই টুলসটা সর্বক্ষণ আপনার ব্যবহারে থাকবে, যেটার নাম হচ্ছে রেজর। বাংলা অর্থ বাংলা অর্থ ব্লেড বলবো না, ব্লেডও তো ইংরেজি। সো ব্লেডের সমার্থক শব্দ যদি বলেন রেজরি। সো এই রেজর টুলসের কাজ হচ্ছে কাটাকাটি করা ফুটেজ। জাস্ট ব্লেড আসবে, যেখানে ক্লিক করবেন কিচ 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 কেটে যাবে, ঠিক আছে। তো এটার একটা শর্টকাট আছে, শর্টকাট হচ্ছে সি। তো সি দিলে এই টুলসটা আসবে, তারপর আপনি কাটাকাটি করবেন। কিন্তু যদি মনে হয় এরকম যে আমি এত সেকেন্ডে গিয়ে এই ফুটেজটা কাটতে চাই, তাহলে ওই শর্টকাট নেওয়া, টুলস নেওয়া যদি প্যারা মনে হয়, তাহলে ওই জায়গায় গিয়ে সিটিআইটা রেখে কন্ট্রোল কে, কেটে গেছে। সো কন্ট্রোল কে, কেটে গেল, কন্ট্রোল কে কেটে গেল, হ্যাঁ, কন্ট্রোল কে কেটে গেল। এটা কিন্তু খুব ইজি হতে পারে যদি ইউজ টু হয়ে যান। অথবা সি প্রেস করেন, ওইখানে যাই ক্লিক করেন, সি প্রেস করেন, ক্লিক করেন। ওকে, তাহলে এটা হচ্ছে রেজর টুলস। তার বাকি নিচে যে তিনটা আছে এই তিনটা টুলসের কাজ আমরা জানি। এটা হচ্ছে টাইপ টুল। সো টাইপ টুলে যাই ক্লিক করব, ওই পর্দার উপরে ক্লিক করব, তারপর এটা লেখা শুরু হবে। হ্যাঁ,
এই যে একটু স্লো মারছে, মাঝে মাঝে এরকম স্লো মারবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু সাবধান। তো জ্যাসন বিডি লাগিয়ে দিলাম। তারপর এটাকে ডাবল ক্লিক করেন, এই যে ইফেক্ট কন্ট্রোল প্যানেল, এই হচ্ছে টেক্সটের প্রপার্টিজ, এই হচ্ছে টেক্সটের যাবতীয় যা আছে সব, এই হচ্ছে কালার, এই হচ্ছে সাইজ, এই হচ্ছে বোল্ড, যা ইচ্ছা তাই, ঠিক আছে টেক্সট। তারপরেরটা হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ আমরা জানি, মুভ করে, তাই না? এটা জুম করে নিতে হবে, তাইলে পরে মুভ করবে, আদারওয়াইজ কিন্তু করবে না, ঠিক আছে? মানে এখানে ফিট করা, তো বড় করে নেন তাইলে এই যে মুভ করবে। এটার মধ্যে আর একটা টুলস আছে যার নাম হচ্ছে জুম টুল। জুম টুলের কাজ কি আমরা সবাই জানি। টেক্সটের মধ্যে ভার্টিক্যাল টাইপ আছে আর নর্মাল টাইপ আছে, জানি। এরপর হচ্ছে পেন টুল। পেন টুল এমন একটা টুলস, যেই টুলসটা পৃথিবীর সব সফটওয়্যারে বিভিন্নভাবে লুকায়িত আছে। দ্যাটস ওয়াই এটাকে মাস্টার্স টুলস অফ দ্য অল টুলস এরকম বলা হয়। সো এই টুলসটা দিয়ে আমরা সব কিছু করতে পারি, ঠিক আছে? আপনারা শেপ বানাতে পারেন, শেপে কালার চেঞ্জ করতে চাইলে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাবেন, কালার চেঞ্জ করবেন। তারপর হচ্ছে শেপ টুল, আগের মতো রেক্টেঙ্গেল নিতে চাইলে রেক্টেঙ্গেল, কালার দিতে চাইলে শেপের মধ্যে যাব, কালার, ঠিক আছে? এই হচ্ছে আমাদের শেপ টুলস। এর উপর আর একটা টুলস আছে যেটার নাম হচ্ছে স্লিপ টুল, স্লাইড টুল। তো স্লিপ আর স্লাইড, ছোটবেলায় স্লিপ খাইছেন, এখন ট্রেনে মেট্রো রেলে চলতে গেলে স্লাইড করে ভিতরে ঢুকেন, সেটাই স্লিপ করে। কি, যখন ছোটবেলায় আছাড় খাইছেন, পা ফসকে পড়ে গেছেন, ফুটেজ সামনে চলে গেছে, তাই না? সেটাই স্লিপ। স্লাইড একটার মধ্যে আর একটাকে দিয়ে দিচ্ছেন, অনেকটা এটা দেখতে অনেকটার কাজ মনে হবে এই রোলিং এর মতো, কিন্তু রোলিং এর মতো না। তো স্লিপটার কাজ কি দেখি। তো এই ফুটেজটার আমি শেষের দিকে আসলাম। ধরেন এই যে ফুটেজ আছে, আমি একটু সোজা ভাষায় বলি, এইখান থেকে এই ফুটেজের দূরত্ব ধরেন 5 সেকেন্ড। এখন এই 5 সেকেন্ডের মধ্যে আমি যা দৃশ্য দেখতেছি, এই দৃশ্য আর আমি দেখব না। ডিউরেশন 5 সেকেন্ডই থাকবে, কিন্তু দৃশ্য হবে অন্যটা। তাহলে এই ফুটেজের মধ্যে তো অনেক লম্বা অনেক বড় ফুটেজ আছে, যেমন এই ফুটেজটা অনেক বড় ছিল, আমরা কেটে অল্প একটু নিছি না। তো এখন এই যতটুকু কেটে নিছি, সেই কেটে রাখা জায়গাটার মধ্যে অন্য জায়গার ফুটেজ দেখব। তাহলে এবার সেইটাকে ধরে যদি ডানের দিকে টানে, ওই যে দেখেন কোথায় দেখা যাচ্ছে, দেখেন যে ফুটেজটা ছিল সেটার পরিবর্তনে আমরা কোন ফুটেজ আনতে চাচ্ছি সেটা দেখাচ্ছি। সো নাও সি, এখন দেখেন আমার ফুটেজ চলে আসছে কোনটা, এখন ফুটেজ চলে আসছে এটা। আবার যদি পিছনে যাই, দেখেন এখন দেখবেন আবার অন্য ফুটেজ চলে আসছে, এই দেখেন, দেখছেন অন্য ফুটেজ চলে আসছে। সো এটা হচ্ছে স্লিপ, দ্যাট মিন্স ডিউরেশন সেটাই থাকবে, কিন্তু ফুটেজ অন্য কিছু। আরো একটু ক্লিয়ার করে দেই, আমার এইটা হচ্ছে টোটাল একটা ফুটেজ। সো টোটাল ফুটেজটার ডিউরেশন হচ্ছে 16 সেকেন্ড, কিন্তু আমার ক্লায়েন্ট বলল যে এইটা 16 সেকেন্ড না, এটা তুমি ব্যবহার করো ধরেন 2 সেকেন্ড, 2 সেকেন্ড ব্যবহার করো। তাহলে আমি 2 সেকেন্ড ব্যবহার করলাম, বাকিটা ফেলে দিলাম সাপোজ। সো 2 সেকেন্ডে দেখতেছি, এখান থেকে এই 2 সেকেন্ড আমি দেখতেছি, কিন্তু কাজ করার পরে ক্লায়েন্ট বলল যে এই 2 সেকেন্ড তুমি রাখো না, এখানে একটু ঝামেলা আছে, তুমি এই মানে 2 সেকেন্ডের মধ্যে যে দৃশ্য আছে সেই দৃশ্যটা রাখো না, কিন্তু 2 সেকেন্ডই থাকুক, অন্য কোনো দৃশ্য নাও। তাহলে এইখান থেকে এই যে 16 সেকেন্ড পর্যন্ত আমার তো অনেক ফুটেজ রয়ে গেছিল ওই লম্বা একটা ভিডিওর মধ্যে। তো এইবার সেইখানটাই আমি 2 সেকেন্ডই রাখবো, অন্য ফুটেজ টেনে নিয়ে আসবো।
তাহলে এবার এই কর্নারে গিয়ে হাতের ডান দিকে আনতেছি, ওই যে অন্য ফুটেজ চলে আসছে। সো প্রথমে যা ছিল তাই রাখতেছে, দেখাচ্ছে, তারপর ওই দেখেন কোন ফুটেজ আমি আনতেছি, 5 সেকেন্ডের, 6 সেকেন্ডের, 7 সেকেন্ডের কোন ফুটেজ আমি আনতে চাচ্ছি, সেখানে যাব, সেই ফুটেজ চলে আসবে। সো নাও দেখেন আগে যে ফুটেজ ছিল সেই ফুটেজ নাই, কিন্তু সময় 2 সেকেন্ডই আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরেরটা যেটা আছে সেটা হচ্ছে স্লাইড টুল। তো স্লাইড যেটা ডানে বামে স্লাইড করবে, তো এখানে সিলেক্ট করে আমি যদি এই ফুটেজটাকে ডানের দিকে টান দেই, এটা স্লাইড করলো, বামের দিকে যদি টান দেই এটা স্লাইড করবে, ঠিক আছে, স্লাইড করলো। তো এই ফুটেজটা আসলে কি কাজ করে, মানে এই টুলসটা কি কাজ করে। সো আমি মাঝখানের যে ফুটেজটা আছে সেই ফুটেজটা ধরে ডানের দিকে যাচ্ছি, খেয়াল করব। তো ডানের দিকে গেলে কি হলো, মাঝখানের ফুটেজটা ঠিকই আছে, বাম পাশের ফুটেজটা লম্বা হচ্ছে, ডান পাশের ফুটেজটা কম হচ্ছে, বাট পুরো ডিউরেশন সেম আছে। তার মানে এমন যদি হয় যে আমার ডান পাশের ফুটেজটা কম লাগবে, বাম পাশের ফুটেজটা বাড়াবো, তাহলে মাঝখানের ফুটেজটা ধরে আমি কম বেশি করতে পারি। তাহলে এই টুলসটা করে কি, যেটাকে আমি টার্গেট রেখে ডানে বামে বাড়াচ্ছি সেটার আশেপাশে দুইটাই অ্যাডজাস্ট হচ্ছে। আর রোলিং এডিটে হচ্ছে কি একটা, যেটাকে টান দিব যেই দিকে যাব সেই দিকেরটাই অ্যাডজাস্ট হবে। সেটা হচ্ছে স্লাইড টুলের কাজ। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কোনো টুলসে কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন নিব। সো এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখি। সো এখান থেকে একটা ফুটেজ আনি, এইটাকে আনলাম, তারপরে এটাকে নেই, এইটাকে নিলাম, কয়েকটা ফুটেজ নিলাম সাপোজ, বাকি ফুটেজগুলোকে ডিলিট করিয়ে দিচ্ছি। আচ্ছা, যা সবগুলাই ডিলিট করি, বাকি ফুটেজগুলো নিয়ে আসি। সো এখন আমরা যেই ভিডিওগুলো নিয়ে কাজ করব সেটা দেখাচ্ছি। সো আপনাদের বাসায় যে কাজ থাকবে, একটা স্টোরি, মূলত একটা স্টোরিকে ফলো করবেন, যেমন এরকম হতে পারে স্টোরি। সো স্টোরিটা এরকম হতে পারে, সাপোজ এটা আমি জাস্ট দেখাচ্ছি, মুভিটা সামনে চলে আসছে না, টয় স্টোরি 3, অনেক সুন্দর একটা মুভি। সো ধরেন সাপোজ একটা স্টোরি, এখন এই স্টোরির উপরে ডিপেন্ড করে আমরা কি করব, ফুটেজ ক্যাপচার করব। এই ফুটেজগুলো ক্যাপচার করব, কোথা থেকে করব, বাই নেচার আপাতত কোনো কপিরাইট কন্টেন্ট আমরা মানুষের কন্টেন্ট ব্যবহার না করি। ধরেন আপনি চাকরিজীবী, সো আপনি চাকরিজীবী, এখন আপনি চাকরিজীবী যেহেতু, সো আপনার একটা কি কি হবে, আসা যাওয়া একটা স্টোরি তৈরি হবে, প্রথম সকাল থেকে যাচ্ছেন আসতেছেন অফিসে, সেরকম একটা স্টোরি ক্যাপচার করবেন, সকাল থেকে একদম রাতের একটা স্টোরি। মিনিমাম 10টা শট নেবেন, 10টা থেকে 15টা শট নেবেন বিভিন্ন দৃশ্যের। আর শটগুলো হচ্ছে গত ক্লাসের যে ক্যাপচারিং বা মুভমেন্ট অ্যাঙ্গেলগুলো সেগুলো মাথায় রেখে, প্যানোরামা শট থাকবে, মিড শট, লং শট, এরকম বিভিন্ন রকমের। তবে শট নেওয়ার সময় অবশ্যই মোবাইল সাবধান বা ডিভাইস সাবধান, চিন্তায় যেন না হয়। যারা রান্না করেন তারা কি করবেন, রান্নার একটা সিনারি বা রান্নার ফুটেজ নেবেন মেয়েরা। যারা হচ্ছে স্টুডেন্ট তারা স্টুডেন্টে যাচ্ছেন, সেরকম একটা স্টোরি শট করবেন, শ্যুট নেবেন। শ্যুট নেওয়ার পরে আসবেন কোথায়, আসবেন হচ্ছে ইসে, এই কি বলে, প্রিমিয়ার প্রোতে। এরকম একটা স্টোরি আপনারা নেবেন, নেওয়ার পরে সুন্দর করে কাজ করবেন, কাজ করার পরে এটা গ্রুপে আপলোড দিবেন, ঠিক আছে। সো স্টোরিগুলো কি কি থাকবে, স্টোরিগুলোর মধ্যে প্রথমে হচ্ছে ধরেন আপনি একটা স্টোরি দিচ্ছেন, সেই স্টোরির জিগজ্যাগ পয়েন্ট বা হুক পয়েন্ট থাকবে, তাই 10টা ফুটেজ থাকবে, 10টা ফুটেজের এক একটা ফুটেজ থেকে 2 সেকেন্ড 2 সেকেন্ড করে নেবেন। যেমন এই লাভ দিয়ে পড়লো, এই ফুটেজটুকু এতটুকু নিলেন, আর একটা ফুটেজ থেকে এতটুকু রাখবেন, এরকম 10টা ফুটেজ নেবেন। তাহলে কাটবেন এরকম কি দিয়ে কাটবেন, রেজর টুলতে।
সো রেজর টুল দিয়ে এটি কাটলেন, ঠিক আছে। এই ধরেন আমি একটা ফুটেজ নিলাম, আর একটা ফুটেজ আনলাম এইভাবে, এই ফুটেজটা ধরেন এইখানে 2 সেকেন্ড রাখলাম, সো রেজর টুল দিয়ে কেটে নিলাম। ঠিক আছে, কেটে নিলাম। সাপোজ আর একটা ফুটেজ নিলাম, এই ফুটেজটা নিলাম সাপোজ। এই ফুটেজটার যে কোনো একটা জায়গা, যে হিট জায়গা, যেমন এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আমার ইসের বাইরে চলে গেছে, দেখেন তাই না, বড় অনেক। তো এটাকে রাইট ক্লিক করে কি করব, স্কেল টু ফ্রেম সাইজ, এই যে এখন দেখেন এটা ঠিক আছে। সো এবার এটাকে যেটা করব, যে কোনো জায়গায়, এই যে সাপোজ এই যেহেতু এই মানলো, এইখানে আমি ধরেন এই যে 2 সেকেন্ড এইখান থেকে নেব সাপোজ। সো এখানে 2 সেকেন্ড নিচ্ছি সাপোজ, কেটে নিলাম। এইখান থেকে এইখানে 2 সেকেন্ড। সো এইভাবে কি করব, জিগজ্যাগ ফুটেজ বানাবো। যেমন এখন যদি আমি প্লে দেই, ঠিক আছে, এই যে এরকম জিগজ্যাগ ফুটেজ, যেটা প্রথম ক্লাসে বলছি। তাহলে এইভাবে কি করব, আমরা একটা জিগজ্যাগ বানাবো। প্রথম আমার যে স্টোরিটা থাকবে একদম মাখন মাখন বা হচ্ছে চুম্বক অংশ যেটা থাকবে, ধরেন বক্সিং এর যে শুটটা আমরা নিচ্ছি, সেখানে ধরেন একজন ঘুষি মেরে রক্ত বের করে ফেললো, সেই শটটা প্রথমে রাখবে এরকম, এই যে এরকম, ঠিক আছে। তো এরকম জিগজ্যাগ প্রথমে নেব, নেওয়ার পরে এরপরে আমার পুরো ভিডিওটা শুরু হলো, সাপোজ এটা শুরু হলো। ওকে, এখন এটাকে আমি কি করলাম, ধরেন আমার মিউজিক লাগবে না, এটাকে ফেলে দিলাম আপাতত। তো আমি এতটুকু রাখলাম। হ্যাঁ, এতটুকু কি নরমাল ফুটেজ। এরপর এটাকে আমি কাটলাম। সো কন্ট্রোল কে দিয়ে, যেহেতু এখানে আমি সিটিআইটা এখানে রেখে কাটতে পারি, সো সিটিআইটাকে এখানে রেখে কন্ট্রোল কে দিতে পারি, কন্ট্রোল কে দিলাম। সো কন্ট্রোল কে দিয়ে আমি এখান থেকে কেটে দিব। এতটুকু জায়গা আমরা ফাস্ট চাচ্ছি, এই যে এতটুকু জায়গা ফাস্ট চাচ্ছি, সো কন্ট্রোল কে দিয়ে কাটবো। এখন এতটুকু জায়গা আমি কি করতে, রেড স্ট্রেস টুলসটা ইউজ করব, আর পরে এটার ফুটেজটা একদম বর্ডারে এসে এরকম করে দিচ্ছি। এটা কিন্তু রেড স্ট্রেস টুল দিয়ে। এখন কি হলো আমরা একটু দেখব, রিপেলটাকে ডিলিট করে দিলাম। সো নাও সি, দেখেন এটা নরমাল ভিডিও, তারপরে কি হলো ফাস্ট, এই যে ফাস্ট, তারপর আবার কি নরমাল। এখন এই নরমালটাকে ধরেন এতটুকু আমরা আরেকটু ফাস্ট করে দিচ্ছি, এতটুকু ফাস্ট করে। আমরা তামিল মুভি বা অনেক ধরনের মুভিতে দেখি, ধরেন হচ্ছে ব্যাংকক যাচ্ছে, ব্যাংককের সিনারি এরকম দেখায়, ধাপধুপ করে গাড়ি যাচ্ছে এরকম উপর থেকে, মুভিতে দেখি, নাটকে দেখি, সেই সিনগুলো বানানোর চেষ্টা করব। তো তারপর এতটুকু জায়গা আমরা স্লো করব। তাহলে স্লো করার জন্য আমরা কি করব, এতটুকু জায়গা যেহেতু স্লো করব, এতটুকু জায়গা আমরা কি করব, কেটে নেব, কন্ট্রোল কে দিলাম। তারপর ফুটেজটা এই যে আমার ট্র্যাক ফরওয়ার্ড 2 স্টার্স, এইটা দিয়ে এখানে ক্লিক করলে ওইটার ডান সাইডে যত ফুটেজ আছে সব সিলেক্ট, জাস্ট এটাকে টেনে একটু গ্যাপ করে নিলাম। তারপর আবার আর প্রেস করব, রেড স্ট্রেস টুলে চলে গেলাম, এই কর্নারে এসে এটাকে একটু বাড়িয়ে দিলাম, তাহলে কি হবে, স্লো হবে। সো লেটস সি, এটা কি মানে নরমাল ফুটেজ এটা, তারপরে ফাস্ট, আবার এই যে স্লো, তাই না। সো এইভাবে হতে পারে, তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভাল লাগবে। তো এই প্রসেসটা আমাদের ভিডিও বা স্টোরির মধ্যে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে এই ফুটেজটা নিয়েও আমরা কাজ করতে পারি। এই যে বক্সিং এর ফুটেজটা দিয়েও যদি দেখাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে, আচ্ছা এটা চেঞ্জ করে নিলাম। যেমন ধরেন এই যে এই যে পাঁচটা যে দিল, সাপোজ এই পাঁচটা দিল, হ্যাঁ, এই যে এই পাঁচটাকে ধরেন আমরা একটু স্লো মোশনে দেখাবো। হ্যাঁ, তো কন্ট্রোল কে দিয়ে কাটলাম, কতটুকু জায়গায় পাঁচ হলো, এই যে পাঁচ হলো, তো এতটুকু জায়গায় কেটে আলাদা করলাম। তারপর এটাকে একটু গ্যাপ করে দিলাম। এখন রেড স্ট্রেস টুলে যাব,
গিয়ে ফুটেজটাকে সিলেক্ট করে একটু টেনে দিলাম। সো নাও সি, দেখি ঠিক আছে, এই যে দেখাচ্ছে। ওকে, সো এইভাবে করতে পারি। যেমন এটা একটু বেশি, এখানে প্রথমটাও স্লো আছে, তো আমরা প্রথমটাকে একটু ফাস্ট করে দিই বা নর্মাল করে, নর্মাল হয়ে যাবে তাহলে। সো এই ধরেন এটা নর্মাল, হ্যাঁ এটা নর্মাল ফুটেজ। সো এরপরে এই যে পাঁচটা যে দিল এটা দেখাচ্ছে স্লো। সো এই টাইপের কিছু ফুটেজ আমরা কি করব, আমাদের স্টোরিতে রাখার চেষ্টা করব। তারপরে যেটা আছে এইটাকে নিয়ে আসলাম। সাপোজ যেমন এইটা এই ধরনের লাভ দিচ্ছে, এইখান থেকে লাভ দিবে, সাপোজ এই ধরনের লাভ দিল, এই ধরনের যে লাভটা দিল এই পানিতে পড়লো, পড়ার পরে আবার এখান থেকে উঠবে সাপোজ, তাহলে কন্ট্রোল কে দিয়ে আমরা কি করব, এটাকে কাটলাম। এখন রিপিট হবে কি, এই ফুটেজটাই তো এইভাবে রিপিট হবে, তাই না? তাহলে অল্টার ধরে এই ফুটেজটাকে একটা কপি করলাম। এখন এই যে লাভ দিল, তারপর এই ফুটেজটা আবার এরকম উল্টা আসবে। তো সেক্ষেত্রে এই ফুটেজটায় রাইট ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো স্পিড ডিউরেশন নামে একটা অপশন আছে। এই স্পিড ডিউরেশনে গিয়ে আমরা স্পিড কন্ট্রোলের মাধ্যমে কি করতে পারি, স্লো এবং ফাস্ট করতে পারি। তো সেটা যেহেতু আমরা টুলস দিয়েই কন্ট্রোল করতেছি, তো তো আমরা এখানে আর আসবো না, আমরা চলে যাব সরাসরি রিভার্স স্পিডে। সো রিভার্স দেওয়ার সাথে সাথে যেটা হলো, এটা রিভার্স হয়ে গেল। কিভাবে দেখি, এই হচ্ছে কি লাভ দিয়ে পড়তেছে, এই লাভ দিয়ে পড়লো, এই পড়ার সাথে সাথে আবার এই উপরে চলে আসলো। তাহলে যেখানে আবার লাভ দিয়ে পড়লো সেইখান থেকেই কিন্তু আমাদের আবার কাজ শুরু হবে। হ্যাঁ, তাহলে প্রথম ফুটেজটা আবার নিয়ে আসতে হবে, এরপর এটা বড় করে দিচ্ছি। সো নাও এখন দেখি পুরো ব্যাপারটা কি হলো। এই লাভ দিল মাঝখান থেকে, এই লাভ দেওয়ার সাথে সাথে আবার ব্যাকওয়ার্ড আসলো, ঠিক আছে? তো এখন আবার 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 আগের পজিশনে যাবে। অথবা যেখান থেকে আমরা ওরে লাভ দেওয়াতে চাচ্ছিলাম, যেমন এইখান থেকে তো লাভ দিচ্ছে, সো এইখান থেকেও আমরা দিতে পারি। এই তো এই উপরে আসলো, এই যে উপরে আসলো। সো সাপোজ এখান থেকে আবার ধরেন লাভ দেবে, তাহলে পুরো ব্যাপারটা কি হলো, এই লাভ দিল, তারপর এই আবার আসলো, আবার এখান থেকেই লাভ দিল, ঠিক আছে? সো তাহলে এই যে আমার স্পিড রিভার্স সামনে আসতেছে, এগুলো অনেক দেখছেন আপনারা, রিওয়াইন্ড থাকে, আপনাদের রিওয়াইন্ড সাউন্ডও দিছি। তো সেইগুলো হচ্ছে রিওয়াইন্ড। তো এরকম কাটাকাটি করব, কাটাকাটি করার পর আমাদের যেটা হবে, ফাইনাল কাটাকাটির পরে আমরা ঠিক এতটুকুকে রেন্ডার দিব। এখন আপনার একটা ফুটেজ এরকম থাকতে পারে, এখানে কাজের সুবিধার্থে এরকম থাকতে পারে, আর একটা ফুটেজ এখানে থাকতে পারে, এবড়োথেবড়ো র্যান্ডমলি এরকম থাকতে পারে। এখন আপনি এগুলো সহ তো আর কি রেন্ডার দিবেন না, তাই না? তাহলে যতটুকু রেন্ডার দিবেন ততটুকু সিলেক্ট করবেন, করে এটাকে কি করতে হয়, ইন আর আউট পয়েন্ট করতে হয়। প্রথমে গিয়ে আই, শেষে এসে ও, তাহলে ঠিক এতটুকুই রেন্ডার হয়। তো এটা প্রথমে শেষে যাওয়াটা আমার কাছে একটু কঠিন মনে হয়, কতগুলো শর্টকাট দিতে হয়, সামনে আসার জন্য আবার শর্টকাট আছে, শেষে যাওয়ার জন্য শর্টকাট আছে। বাট আমি যেটা করি সহজ, এভাবে সিলেক্ট করে কিবোর্ডের প্রশ্নবোধক যেই বাটনটা, চিহ্নটা, সেখানে যে স্ল্যাশ থাকে, ব্যাক স্ল্যাশ, স্ল্যাশটা ক্লিক করি, তাহলে দুইটার কাজ একসাথে হয়ে যায়, দেখেন। তো এবার আমরা কন্ট্রোল এম দিব, কন্ট্রোল এম দিলে কি হবে, এক্সপোর্ট হবে। অথবা গত ক্লাসে দেখাইছি, ফাইল, এক্সপোর্ট, এখান থেকে কন্ট্রোল এম। তো এখানে যাব, যেখানে রেন্ডার দেওয়া দরকার সেখানে গিয়ে জাস্ট রেন্ডারটা দিয়ে দেব। কারণ এখানে রেন্ডার দিচ্ছি।
সো ফরম্যাট নিব কি H.264 আর যা আছে তাই এখানে এক্সপোর্ট ভিডিও অডিও আর এখানে ম্যাক্সিমাম কোয়ালিটি রেন্ডার কোয়ালিটিটা ক্লিক রেখে জাস্ট এক্সপোর্ট সো এক্সপোর্ট হচ্ছে সিম্পল আমার এক্সপোর্ট যদি শেষ হয়ে যায় আমি আমার জায়গায় যাব ওখানে গিয়ে দেখব অ্যাকচুয়ালি রেন্ডার হলো কি না এই যে আমার ভিডিওটা রেন্ডার হয়ে গেছে ঠিক আছে মাঝে মাঝে মানুষ জাদু দেখায় না দেখেন এই যে রিভাইন্ড ভিডিও আকারে আপনারা চাইলে এখন থেকেই সে জাদু করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ক্লাসের ব্যাপার স্যাপার তো এখন আমরা দেখি আমাদের কিছু বাদ রইলো কিনা তারপর হচ্ছে আমরা কোশ্চেন নেব এগুলো যা আলোচনা করলাম অনেকটাই ফার্স্ট একটু সবগুলো আবার একটু রিভাইজ করব